দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকা চোখের দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা আপনার কাছে ফিরব, তবে তার আগে দেখে নিই আমার হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম: বিক্ষোভের পর ভাঙা হলো ৩২ নম্বর, খুলনায় শেখ বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও মুরাল ভাঙচুর। মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব, জনমত জরিপ দিয়ে দল গঠনের প্রক্রিয়া। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন। দৈনিক সমকালের শিরোনাম: ৪ বিভাগকে প্রদেশ করার প্রস্তাব, ৩২ নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম: গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি, আমূল পরিবর্তনের সুপারিশ, দেশ ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ। দৈনিক যুগান্তর: শেয়ার খেকো রাক্ষস শিবলি, সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র, গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বর, বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি। এরপরে দৈনিক বণিক বার্তা, তাদের শিরোনাম: অপরাধের অর্থনীতি আবারও সক্রিয় হচ্ছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন দিয়েই ভবিষ্যৎ আমাদের মনে রাখবে প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম: ধানমন্ডি 32 রিপিট অ্যাপার্ট। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম। মনির, আপনার কাছে আলোচনায় ফিরতে যাই। প্রতিটা দৈনিক পত্রিকার শিরোনামে আসছে যে বিক্ষোভ এবং ভাঙচুর, সেটা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে। আমরা জেনেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে, যেটা তিনি দিতে চেয়েছিলেন আওয়ামী লীগের দলীয় ব্যানারে, তারপর থেকে একটা উত্তেজনা শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় রাতে ধানমন্ডির ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হয়। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কোনো সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুর এটি একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ এই যে ধানমন্ডি ৩২, এটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ। আপনি কখনো এটিকে অস্বীকার করতে পারবেন না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু মুক্তিযুদ্ধের আগে তার দীর্ঘ একটা সংগ্রামের একটি জীবন আমরা দেখেছি। তো এবং এখান থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের নানান পরিকল্পনা, নানান কিছু গ্রহণ করা হয়েছে। তো আমি যাই বলবো, আদর্শগত দিক দিয়ে ভিন্নতা থাকলেও আসলে ৩২ নম্বর বাড়িটি কিন্তু একটি ইতিহাস ঐতিহ্যের জন্য একটি স্মারক হিসেবে থাকতে পারত, কিন্তু সেটি কিন্তু হলো না, সেটি ভেঙে ফেলা হলো। এটি আসলে খুব বাজে একটি কাজ হয়েছে। কারণ প্রতিহিংসার ফল কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। কারণ আমরা আওয়ামী দুঃশাসনের ১৬ বছর দুঃশাসন দেখেছি। সেখানে কিন্তু পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বিএনপিকে এবং বিএনপির যে নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু এক প্রকার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তার নামে মামলা দেওয়া হয়েছে। আসলে অনেক কিছু তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তো শেখ হাসিনা যেগুলো করেছে তার জন্যই আজকের এই ঘটনা। প্রতিহিংসা চর্চাটা কিন্তু তিনিই করেছিলেন এবং সবচেয়ে বেশি তিনি কিন্তু একটি দেশে পালিয়ে রয়েছেন, আমাদের প্রতিবেশী দেশে পালিয়ে রয়েছেন এবং সরকারও তাকে খুব নগ্নভাবে সাপোর্ট দিয়েছেন। তো এটি আসলে কাম্য নয়, কারণ তাদের সাথে কিন্তু আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে ভারতের সাথে। তো সেই চুক্তির বাস্তবায়ন হলে কিন্তু তাকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে বাধ্য। এবং আমার কাছে মনে হয় যে যখন সময় খারাপ যায় তখন চুপচাপ থাকতে হয়। কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন যে বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, তারা কিন্তু যারা লুটপাট, যারা অর্থ পাচার, যারা এমন কোনো অনিয়ম নেই যে করেনি, একদম অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল, তারা কিন্তু সব পলাতক, তারা কিন্তু সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে গেছে। কিন্তু এই দেশের মধ্যে যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আপা চলে আসবে, এই যে জানুয়ারিতে আন্দোলন, জানুয়ারি 20 তারিখে চলে আসবে, ফেব্রুয়ারিতে চলে আসবে,
তো এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডার কারণে উত্তেজনা আরো বেশি ছড়াচ্ছে এবং সবাই একটা সতর্ক অবস্থানে আছে, তাই বলছেন আপনি? হ্যাঁ, সেটাই এখন হচ্ছে কালকের যে ঘটনাটা, এটি কিন্তু যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হলো যে আজ রাত 9টায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধান, তারা ক্ষমতাচ্যুত উল্লেখ করেনি, যে শেখ হাসিনা তিনি ছাত্র এবং জনতার উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তো আসলে শেখ হাসিনার বক্তব্য আমরা কিন্তু আগেও শুনেছি, অনেকবার শুনেছি। তিনি স্বজন হারানো দিয়ে শুরু করেন এবং তাদের যেই গুণকীর্তন সেইগুলোই গান, একই ক্যাসেট, আসলে সেই পুরনো ক্যাসেটই কালকে বাজানো হলো। তো এটিও কিন্তু একটি কারণ যে তিনি কিন্তু নেতাদের যারা বাংলাদেশে রয়েছে তাদের কিন্তু এক প্রকার উস্কে দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতায় 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ির একটি ভূমিকা ছিল, আপনি যেমনটা বলছিলেন যে ভেঙে ফেলা হলো এবং এর বিরূপ প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। এই বাড়ি ভাঙাটা বা এই বাসাটাকে ধ্বংসস্তূপে পরিণত করাটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? না, এটি তো আসলে ইতিহাসের স্মারক। আমরা ইতিহাসের স্মারকের যে গুরুত্ব, যে মহত্ব, এটি তাৎপর্য, এটি কিন্তু অনেক। আপনি এই মানদণ্ড, এই আপনি যে কোনো মানদণ্ডে যদি চিন্তা করেন, এটার কিন্তু গুরুত্ব আপনার অনেক বিশাল, প্রখর। আমরা শেষের দিকে প্রায় আপনার কাছে আরেকটা জানতে চাচ্ছি, জনপ্রশাসন ও শাসন কাঠামো বড় ধরনের একটা পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেখানে বলা হচ্ছে মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব। ছোট্ট করে একটু বলবেন। আসলে গতকাল যখন জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তারা প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দিয়েছে, সুপারিশমালা জমা দিয়েছে সংস্কারের অংশ হিসেবে, তো এটি আমি কিন্তু এটি নিয়ে রিপোর্ট করেছি কালকে। তো আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে এই দুইটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং জনগণের খুব কাছাকাছি কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেক অসঙ্গতি, অনেক বৈষম্য ছিল। তো সেইগুলো নিরসনে যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। আমি যদি একটু উল্লেখ করতে চাই যে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, একটা বৈষম্য দেশে যাতে বৈষম্য না থাকে, তো সেটি কিন্তু মূল চেতনা। কিন্তু আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে মানে কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না। আমলাতান্ত্রিক অনেক জটিলতা, সব কিছু আমলাদের দখলে। তো আমার কাছে একটি প্রস্তাব ভালো লেগেছে যে বিসিএস ক্যাডার সার্ভিসটা বাদ দেওয়া হচ্ছে এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে সব ক্যাডার বাদ দিয়ে 13টা সার্ভিস থাকবে, প্রধান সার্ভিস 13টা। অর্থাৎ আমরা যদি এখন চিন্তা করি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য, পররাষ্ট্র, এই চারটা আলাদা, তাছাড়া কিন্তু সব কিন্তু আমলা, অর্থাৎ আমলাতান্ত্রিক। হ্যাঁ, আমরা দেখেছি যে মহাকাশ গবেষণা কেন্দ্রের যিনি ডিজি, তিনি কিন্তু কৃষিবিদ। তাহলে কি তিনি মহাকাশে বেগুন চাষ করবেন বা আলু চাষ করবেন? আমরা আপনার সাথে আবারও আলোচনায় আসবো অন্য কোনো দিন, অন্য বিষয়ে। আমরা আজকে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত।